সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন এবং আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মতিউল ইসলাম, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আজগর আলী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আর দর্শকদেরকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। স্যার, আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে কাজ করছেন, তো অনেকেরই হয়তো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই শব্দটি মেডিকেল সায়েন্সের পরিচিত হলেও হয়তো আমাদের দর্শক যারা আছেন তারা অনেকেই জানেন না। তো তাদের সুবিধার্থে যদি একটু বুঝিয়ে বলতেন যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলতে কী বোঝায়। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আসলে হচ্ছে একটা ব্রাঞ্চ অফ মেডিসিন। ইটস আ নিউয়ার ব্রাঞ্চ অফ মেডিসিন। এখন এই ব্রাঞ্চটাকে তৈরি হয়েছে, দে উইল ডিল দ্য সিকেস্ট পেশেন্ট ইন দ্য সোসাইটি। আচ্ছা, কোনো একটা পেশেন্ট যদি খুব অসুস্থ হয়, সে যদি মৃত্যুর ঝুঁকি থাকে, তখন যেই ডিপার্টমেন্ট এই পেশেন্টদেরকে নিয়ে হ্যান্ডেল করবে তারাতেই সেই গ্রুপটাকে বলা হয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। অ্যাকচুয়ালি এই গ্রুপটা তৈরি করা হয়েছে এই জন্য, ধরুন প্রায় সময় কিন্তু আমরা সিক পেশেন্টের কী কারণে অসুস্থ এটা আমরা জানি না। ইররেসপেক্টিভ ইথিওলজি কী কারণে সে অসুস্থ হয়েছে সেটা আমরা না জানলেও, আমরা যদি কোনো একটা সিক পেশেন্টকে কোনো একটা ডিপার্টমেন্টে যদি আমরা হস্তান্তর করি, সেই ডিপার্টমেন্টের ডাক্তারদের বা তার গ্রুপের যদি এমন ট্রেনিং থাকে, তারা দে ক্যান হ্যান্ডেল অল ইমার্জেন্সিস। ধরুন পেশেন্ট সার্জিক্যালি ইল হতে পারে, মেডিকেলি ইল হতে পারে, হার্ট, ব্রেন, যে কোনো কারণে যদি অ্যাকিউটলি ইল হয়, তারা খুব দ্রুত তাকে ট্রিটমেন্ট করবে, রিসেসিটেশন করবে, অ্যাজ ওয়েল এজ ডায়াগনোসিস করবে। তো আমরা যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ট্রেন্ড, তারা একাধারে আমরা সার্জারিতে ট্রেনিং নিয়েছি, মেডিসিনে ট্রেনিং নিয়েছি, কার্ডিওলজি ট্রেনিং নিয়েছি, রেসপিরেটরি মেডিসিনে ট্রেনিং নিয়েছি, এবং আমরা অনেক কিছু ইমার্জেন্সি প্রসিডিওর হ্যান্ডস অন আমরা করতে পারি। এর ফলে এটা একটা ডিফারেন্ট ব্রাঞ্চ অফ মেডিসিন এবং এটা ইমার্জিং, সারা ওয়ার্ল্ডেই এটা এই কনসেপ্টটা নতুন অ্যান্ড আপকামিং, এবং হচ্ছে এটা একটা আলাদা ডিপার্টমেন্ট। এটাকেই আসলে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলে, যাদের আন্ডারে আইসিইউ এবং এইচডিইউ সরাসরি এই দুটো ডিপার্টমেন্ট আছে অন্তর্ভুক্ত। আর এর ছাড়াও আমরা কিছু হসপিটাল সেফটি সিস্টেমে কাজ করি, র্যাপিড রেসপন্স টিম, কোড ব্লু, কোড স্ট্রোক, এরকম অনেকগুলো কোড নেই। ওভারঅল পেশেন্টের নিরাপত্তা নিয়ে আমরা কিছু কাজ করি আর কি। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু আপনি বলছিলেন এটা র্যাপিডলি ইনক্রিজিং একটা বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে এই ডিপার্টমেন্ট কাজ করে, তো তার মধ্যে কিন্তু আমরা দেখেছি এই কোভিডকালীন সময়ে আইসিইউ এর চাহিদা যে কতটুকু এবং এর গুরুত্ব কত বেশি সেটা কিন্তু আমাদের সাধারণ যারা আছেন তারাও বুঝতে পেরেছেন। তো সময়ের সাথে সাথে এর চাহিদা কেন এত বেড়ে চলেছে? আচ্ছা, সময়ের সাথে চাহিদা বাড়ার অনেকগুলো কারণ আছে। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি একটা সিস্টেম, একটা সার্ভিস যদি আপনার সোসাইটিতে আসে, তাহলে আপনি বুঝবেন তার চাহিদা আছে কি নাই। একদম। এখন প্রথম কথা হচ্ছে কি, চাহিদা বাড়ার প্রথম কারণগুলো হচ্ছে, ধরেন যে কম্পোজিশন অফ দ্য পেশেন্টস পপুলেশন। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস উন্নত হচ্ছে। আগে ছোটোখাটো ইলনেসেই দেখা যেত অনেক রোগী আমরা হারিয়ে ফেলতাম। এখন হচ্ছে কি, অনেক জটিল রোগীকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি, তারা আরও বয়স যাচ্ছে, অনেক কোমরবিডিটি নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে, অধিকতর জটিল রোগী হাসপাতালে আসছে, এবং পেশেন্ট ওভারঅল লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে অনেক এল্ডারলি পেশেন্ট এবং অনেক কোমরবিড কন্ডিশন। একটা রোগীর হয়তো খুব খারাপ ধরনের শ্বাসকষ্ট, তার মধ্যে তার অপারেশন হবে, এরকম অনেকগুলো জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, জটিল রোগীদের অনেক প্রসিডিওর তৈরি করতে হচ্ছে। তো এই জন্য এখন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চাহিদা বাড়ছে। আর রিসেন্ট প্যান্ডেমিকে আপনি খেয়াল করবেন যে 100 বছর আগে 1920-এ যখন এটা কি বলে স্প্যানিশ ফ্লু হয়েছিল, তখন কিন্তু কোনো আইসিইউ পেশেন্ট, একটা পেশেন্ট আইসিইউতে ভর্তি হয়নি, কারণ তখন আইসিইউ ছিলই না একদম। কিন্তু এখন যেহেতু একই ধরনের রোগ এসেছে, এখন ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে বলে মানুষ বুঝতে পারছে, এই জন্য আইসিইউতে ভর্তি হচ্ছে। ওই সময় দেখুন প্রায় 5 কোটি লোক মারা গিয়েছিল 2 বছরের একটু বেশি সময় পেন। এখনও আমরা প্রায় 2 বছর পার করছি, আমরা কিন্তু এটাকে লিমিট করতে পেরেছি প্রায় 50 লক্ষে। হয়তো আমরা জানি না, আমরা তো 4.5 কোটি লোককে হয়তো বাঁচাতে পেরেছি বিভিন্ন ফ্যাসিলিটিসের মাধ্যমে। মেবি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও ওয়ান অফ এর মধ্যে কাজ করেছে। অনেক আসলে জটিল রোগীরাও হয়তো কোভিডকালীন সময় আমরা তাদেরকে ফিরে পেয়েছি, এবং অন্যান্য আরও রোগ তো আছেই। অনেকেরই জানা নেই, হয়তো অনেকের ভেতরেই এক ধরনের জানার চাহিদা থাকে যে আইসিইউ এবং এইচডিইউ
আইসিইউ শব্দটি অনেক ব্যবহৃত হয়, কিন্তু এইচডিইউ খুব একটা শোনা যায় না। তো দুটোর মধ্যে পার্থক্যটা যদি আমাদের বুঝিয়ে বলতেন। জি, আচ্ছা, ওই প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটা প্রশ্নের কথা বলি। জি। আসলে ওই প্যান্ডেমিকের কথা বলছিলাম এবং জটিল রোগীর কথা বলছি, আইসিইউ চাহিদা কেন বাড়ছে। ধরুন কিছু কিছু রোগী থাকে যে অ্যাট রিস্ক পেশেন্ট, সে হয়তো প্রেগনেন্ট উইমেন অ্যাডভান্স প্রেগনেন্সি, তার মধ্যে সে কোভিডে আক্রান্ত হলো একদম। এবং প্রচন্ড শ্বাসকষ্ট। এই সময় কিন্তু আমরা এই পেশেন্টদেরকে স্যার, আমরা আমি সাপোর্ট দিয়েছিলাম। ফিরবো, হ্যাঁ, তার জি, জি, আগে জি। একজন দর্শক যুক্ত হয়েছেন, জি, জি। তার ফোনটি নিয়ে আসবো। জি। দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি বগুড়াতে। আমার বয়স 42। আমি আজ থেকে 10 বছর আগে, 5-7 বছর আগে আমার লিভার অ্যাক্সেস ছিল, মানে কলিজে একটু ছোট একটা ফোড়া ছিল। তো ওটা আমি মেডিসিন ডাক্তার দিয়ে দেখাচ্ছিলাম। তো এখন ইদানিং এসে মানে ওষুধ খেলাম, ভালো, সুস্থ, সবকিছু ভালো। তারপরে ইদানিং এসে একটু করে আমার মানে ওখানে পেন হয়, একটু ছোট করে পেন এখনো হয় হঠাৎ করে। তা আমি প্যাগালিন ওই ট্যাবলেটটা খাচ্ছি 50 প্যাগালিন 50টা। মানে স্যার বলে দিচ্ছিল যে আপনি যদি একটু ব্যথা হয় তাহলে ওই প্যাগালিন 50টা খেন, আর হচ্ছে তার সাথে রাবি জল একটা আপনার হচ্ছে দিয়েছিল আর কি। আচ্ছা, এখন কি কষ্ট? ওটাই মানে এখন ওই এখনো আছে? মানে ব্যথাটা একটু একটু হয় মাঝে মধ্যেই, মানে হয়তো বেশি গরু মাংস বা মানে শক্ত জাতীয় খাবার খাইলে ব্যথা মানে করে? গ্যাসের চাপের কারণে ওই রকম একটা হয়। আর পায়খানাটা আমার পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। তো এটা এখন আচ্ছা। স্যারের কাছে আমি বলতে চাচ্ছিলাম, স্যার আমার কি আসলে আবার স্যার ওই ডাক্তারকে দেখাতে হবে নাকি, আমি বুঝতে জি, পারছি না। দর্শক স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? খুব সম্ভবত আপনি লিভারের একটা কথা বলছিলেন, জি, তাই জি। তো? আমার মনে হ্যাঁ, হয় liver। আপনার আসলে যেহেতু অনেকদিন যাবত হয়ে গেছে, 5 বছর আগের ঘটনা, আমার মনে হয় এখন একজন লিভার বা গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করাটা মনে হয় প্রয়োজন। হ্যাঁ, ইগনোর করা ঠিক হবে না। হ্যাঁ, আমার মনে অনেক হয় সময় আসলে gastroenterology- এই ধরনের ডিজিজ থেকে পরবর্তীতে জি, জি, কমপ্লিকেশনসও জি, আসতে হতে পারে। পারে। আগে থেকে আপনার এই পরামর্শ নিয়ে নেওয়া উচিত হবে আর কি। জি। তো আমরা যেই কথায় ছিলাম, আপনি বলছিলেন যে প্রেগনেন্ট মায়েরা অনেক সময় যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, তো তাদের জন্য কি করতে পেরেছেন আপনারা? হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা যেমন এমনও কিছু প্রেগনেন্ট মাদার আমাদের কাছে ছিল, তার শ্বাসকষ্ট এমন ছিল যে তারা লাইফ সাপোর্টে যেতে হয়েছিল। তখন ওই রোগীদেরকে আমরা আমাদের তত্ত্বাবধানে রেখে গাইনোকোলজিস্টকে ইনভলভ করেছি, পিডিয়াট্রিশিয়ানদের ইনভলভ করেছি, করে পেশেন্ট দেখা গেছে সিজার হয়েছে এবং বাচ্চা এনআইসিইউতে ছিল এবং আমাদের মায়েরা ছিল আইসিইউতে ছিল এবং পরে লাইফ সাপোর্ট খুলে তারা একসময় বাসায় চলে গিয়েছিল। তো আমরা এইরকম অ্যাট রিস্ক পেশেন্ট যারা, তারা যদি অন্য কোনো আমাদের এইরকম অনেকগুলো উদাহরণ আছে, ভুরি ভুরি উদাহরণ আছে, যাদেরকে আসলে আমরা এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের মাধ্যমে আসলে সাপোর্ট দিতে পেরেছি এবং তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আনতে পেরেছি। আর আইসিইউ এইচডিইউর যে পার্থক্য বলছিলেন, আসলে আমাদের দুটো ডিপার্টমেন্ট থাকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের আন্ডারে। আইসিইউ হচ্ছে সিকেস্ট পেশেন্ট, যেই রোগীটা খুব অসুস্থ এবং যাদেরকে অনেক সাপোর্ট দরকার, তাদেরকে আমরা রাখি হচ্ছে আইসিইউতে। আর যে রোগীরা খুব বেশি অসুস্থ না, তাদেরকে কেবিনে এবং এটা আসলে বলে কেবিনে দেওয়ার মতন অবস্থা হয়নি, কিন্তু আইসিইউ রাখার প্রয়োজনও নেই। এরকম একটা মাঝামাঝি জায়গায় আমরা এইচডিইউ বলি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। কাদের রাখা হয় যে ধরুন কোনো একটা পেশেন্টের খুব নার্সিং সার্ভিস দরকার বা খুব বেশি মেটিকুলাস অবজারভেশন দরকার, কিন্তু তার অত সিক না, আইসিইউতে আসা দরকার নেই, আবার অত সুস্থ না, তাকে কেবিনে দেওয়া যায়। এই মাঝামাঝি তাদেরকে আমরা এইচডিইউতে রাখি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। ইটস বিটুইন আইসিইউ অ্যান্ড ওয়ার্ড, এর মাঝামাঝি একটা অবস্থা। মাঝামাঝি একটা অবস্থায়। তো অনেক সময় আপনি বলছিলেন যে লাইফ সাপোর্ট, তো অনেকেরই ধারণা যে হয়তো লাইফ সাপোর্টে গেলে কোনো রোগী আর ফেরত আসেন না, হয়তো এক্ষেত্রে আসলে এই ধারণা কতটুকু সত্য? আচ্ছা, মানে আমাদের জানতে হবে কি লাইফ সাপোর্ট কি জিনিস, সেটা যদি আমি আগে বলি। লাইফ সাপোর্ট বলতে আসলে আমরা শুধু শ্বাস প্রশ্বাস যন্ত্রকে বলি। কোনো একটা কারণে যদি কোনো একটা পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম সিভিয়ারলি কম্প্রোমাইজড হয়, সে যদি শ্বাস নিতে না পারে, অক্সিজেনেশনে যদি প্রবলেম থাকে, তখন আমরা টেম্পোরারি তাকে তার মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য আমরা শ্বাসের যন্ত্র দিই। এটাকে আমরা লাইফ সাপোর্ট নামে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, বাট লাইফ সাপোর্ট বলতে যা বোঝায় তা না, এটা শ্বাসের যন্ত্র। হয়তো অনেকেই ভাববেন লাইফ সাপোর্ট মানে অনেক কিছু হয়তো জি, করা জি, হয় জি, এক্ষেত্রে। জি, তো জি, এক্ষেত্রে শুধু শ্বাসের শ্বাসের যন্ত্রটা। যন্ত্র। তবে লাইফ সাপোর্টের পেশেন্টদের অনেক সময় ব্লাড প্রেশার বাড়ানোর জন্য ওষুধ লাগে। তো আমরা লাইফ সাপোর্ট বলতে আসলে শ্বাস প্রশ্বাস যন্ত্রটাকেই বোঝানো হয়, ওটা আসলে লাইফ সাপোর্ট না, ওটা আসলে শ্বাসের যন্ত্র। তবে এই যন্ত্র আমরা যেটা বলি স্বাস্থ্য নিরাপত্তায়, আসলে যেই রোগী অ্যাট রিস্ক, ইমিডিয়েট মৃত্যুর ঝুঁকি আছে, তাকে আমরা অনেক সময় লাইফ সাপোর্ট দিলে তার মৃত্যুর ঝুঁকি কমে যায়। এবং যেই কারণে ধরেন একটা রোগী
প্রচুর ইনফেকশন নিয়ে অসুস্থ হলো, ইনফেকশনের এক পর্যায়ে ব্লাড প্রেশার কমে, শ্বাসের গতি খারাপ হয়ে যাচ্ছে, নিউমোনিয়া নিয়ে খারাপ হয়ে গেছে, সে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা হয়তো লাইফ সাপোর্ট দিলাম, অক্সিজেনেশনের সহায়তা করলাম, 2-3 দিনের মধ্যে নিউমোনিয়াটা ভালো হয়ে গেল, তো অক্সিজেনের চাহিদা কমে গেল, আমরা লাইফ সাপোর্ট খুলে দিলাম, পেশেন্ট ভালো হয়ে গেল। Recover করলো। আমরা ওই 2-4 দিন যদি তাকে লাইফ সাপোর্ট বলতে, মানে আমরা এই শ্বাস প্রশ্বাস যন্ত্র যদি এক্সট্রা না যে দিতাম, সাপোর্টটা বাইরে থেকে, Right, right, এটা যদি না তাহলে হয়তো রোগী খারাপ হয়ে খারাপ যেতে হয়, তার পারতেন। নিরাপত্তাই থাকতো না। একদম। ওই নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আমরা 3 থেকে এটার 4 দিন আমরা important। নিরাপদ রাখি পেশেন্টকে, জি। পেশেন্ট স্যার- সুস্থ হয়, তারপরে তাকে বাসায় যেতে। হসপিটালগুলো এখন তো ইন্টারন্যাশনালি কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যায় এবং কোয়ালিটি ইন্ডিকেটর কিছু আছে। তো ওয়ান অফ দ্য কোয়ালিটি ইন্ডিকেটর যেটা হচ্ছে যে আপনার একটা হাসপাতালে কতটুকু সে পেশেন্ট ডিল করতে পারবে, তার একটা বিরাট থাকে, তার ক্রিটিক্যাল কেয়ার টিমটা কত স্ট্রং। একদম। বিকজ আপনি যে কোনো কারণে হাসপাতালে রোগী ভর্তি করেন না কেন, পেশেন্টের ইমার্জেন্সি হতে পারে, এবং সেই ইমার্জেন্সি আপনি কত প্রম্পটলি ম্যানেজ করতে পারবেন, সেটা আপনার হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ভূমিকা এখানে আছে। ধরুন একটা পেশেন্ট হয়তো হার্টের কোনো সমস্যা নিয়ে ভর্তি হয়েছে সিসিইউতে, বা এই পেশেন্টের যদি কিডনি প্রবলেম হয়, কিডনি প্রবলেম যদি বাড়াবাড়ি রকমের হয়, তখন দেখা যাবে সে সিসিইউ থাকতে পারছে না, কারণ তার কিডনির প্রবলেম আছে। আবার সে আইসিইউতে যেতে পারছে না, কিডনি বিভাগও তাকে নিতে পারছে না হার্টের প্রবলেমের জন্য, তখন তার ঠিকানা হবে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে, আইসিইউ বা এইচডিইউতে। এবং এর বাইরেও কিছু আছে, যেমন আমরা ধরেন একটা পেশেন্ট যখন আমাদের কাছে হাসপাতালে আছে, তখন একটা থার্ড আই থাকে আমাদের প্রত্যেকটা পেশেন্টের, ক্রিটিক্যাল কেয়ার টিমের একটা থার্ড আই থাকে, যে পেশেন্টটার কোনো নিরাময়যোগ্য বা কিছু করার মতন থাকে কিনা। যেমন কোনো একটা পেশেন্ট যদি আমাদের ইমার্জেন্সিতে আসে, তখন আমরা দেখি যে এই রোগীটা অজ্ঞান হয়েছে, যে অজ্ঞান যদি হয়, স্ট্রোক নিয়ে আসে, এখানে আমাদের কোনো নতুন করে ওষুধ দেওয়ার কোনো ব্যবস্থা করা যায়, মানে কোড স্ট্রোক বলি। কিছু কিছু স্ট্রোকের রোগী থাকে কিন্তু কিছু ওষুধ দিলে তারা একদম সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে। কিছু হার্ট অ্যাটাক আছে, যেটা হার্ট অ্যাটাকে কিছু ওষুধ দিলে সে ইমপ্রুভ করে যেতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের ওয়ার্ডে কোনো একটা পেশেন্ট ভর্তি আছে, সেই পেশেন্টটা যে কোনো কারণে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, শ্বাস, তখন আমার কোড ব্লু সিস্টেম আছে, তা আমাদের একটা র্যাপিড রেসপন্স টিম আছে, তারা দ্রুত সেখানে যে পেশেন্টগুলো রেস্কিউ করে নিয়ে আসে। এবং র্যাপিড রেসপন্স টিমের আরেকটা কাজও হচ্ছে আমাদের খুঁজে বের করা যে ইন হসপিটাল যে রোগীগুলোর মধ্যে কোনো রিস্ক ফ্যাক্টর দেখা যাচ্ছে, রিস্কি কোনো সিমটম দেখা যাচ্ছে কিনা। অর্থাৎ এক ধরনের কন্টিনিউয়াস মনিটরিং তো Yes, yes, থাকছেই, এবং- পুরো জি, জি, এই জি। হসপিটালে এটি সবসময় করা হয়। স্যার, আমি ফিরবো, তার আগে একটা ফোন নিয়ে আসবো। জি জি জি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি বলেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক। জি আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, মাহবুব। জি। যে আমার করোনা হয়েছিল 2 মাস আগে, আচ্ছা। পরবর্তীতে আমার কাশি মানে আছে, এখনো কাশিটা আমার আছে, আমি খাচ্ছি হলো মন্টিন পেন। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 55। আমি 2 দিন আগে আবার বক্ষব্যাধি ডাক্তার দেখালাম ময়মনসিংহ, তো উনি আসতে দিল, আর পরীক্ষা ব্লাড পরীক্ষা, ওগুলো তো বললো যে না, ওগুলো সবই ভালো আছে। উনি ওই আগের ওষুধটাই কন্টিনিউ করতে বললো। শুষ্ক কাশি? হ্যাঁ শুষ্ক কাশি, মানে কোনো আসে না, কিন্তু আপনি রাত্রে কি যখন ধূমপান শুইতে যায় করেন? তখন কাশিটা বেড়ে যায়। দর্শক, আপনি কি ধূমপান করেন? না না না। অনেক ধন্যবাদ প্রশ্ন করবার জন্য। স্যার, 55 বছর বয়স এবং 2 মাস আগে কোভিড পজিটিভের হিস্ট্রি আছে, কাশিটা কেন পারসিস্ট করছে এক্ষেত্রে? আপনার কি আগে অ্যাজমা বা শ্বাসকষ্ট এরকম কোনো রোগ ছিল কিনা আগে থেকে? দর্শক, আপনি কি আছেন? দর্শক নেই আচ্ছা। আমাদের সাথে। আচ্ছা, ওনার এটা হতে পারে কি ফাইব্রোটিক কফ হতে পারে। আচ্ছা। যে পেশেন্ট 2 মাস আগে কোভিড হয়েছে, তার অনেক সময় কোভিডের পরে কিছু লং টার্ম ফাইব্রোসিস থাকতে পারে। আচ্ছা। তো এটা জেনারেলি কয়েকদিন মাস পরে এমনি চলে যেতে পারে। নর্মাল স্বাস্থ্যবিধি মেনে চলাটাই ভালো হবে। বক্ষবিধি বিশেষজ্ঞ যেহেতু দেখিয়েছিলেন, উনি নর্মাল স্বাস্থ্যবিধি বলতে যেন ঠান্ডা যেন না লাগে, একটু সাবধানতা, ধুলা থেকে মানিয়ে চললে এটা গ্র্যাজুয়ালি আস্তে এটি কি আস্তে ঠিক আস্তে হয়ে আস্তে যাবে। আসলে হিল হয়, এই এটা হিল হয়ে ফাইব্রোটিক যায় যে করোনার। চেঞ্জটা? জি জি জি, হ্যাঁ অবশ্যই। মানে আমরা এ পর্যন্ত অনেক রোগী আমরা আইসিইউতে ছিল করোনা, আমরা এই কোভিড প্যান্ডেমিকে আমরা প্রচুর কোভিড তো ডিল করেছি। এবং পরে দেখা গেছে অনেক পেশেন্টেরই কিন্তু 3 মাস 6 মাস পরে আমাদের কাছে যখন এসছে, আমরা দেখেছি যে তার ফাইব্রোসিস চলে গেছে, আচ্ছা। এবং এই কাশিটাও চলে যায় অনেক সময় আর কি। স্যার, আবারও আসবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছে, জি, জি, ফোনটি জি। নিয়ে আসবো। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম আজম, আমি মিরপুর ডিএইচএস থেকে বলছি। জি বলুন। আমি করোনায় আক্রান্ত হই। করোনায় আক্রান্ত হওয়া লাস্ট এপ্রিলে আক্রান্ত হই। আচ্ছা। এরপরে আমার ইউরিন ইনফেকশন দেখা দেয়, যেটা আমার পূর্বে কখনোই ছিল না। আচ্ছা। এবং এই ইউরিন ইনফেকশনের জন্য আমি বহুত ডাক্তারের কাছে গেছি, চেক আপ করিয়েছি। আচ্ছা, আপনার বয়স Check up- কত?
বয়স হলো আমার 53। 53। ইউরিন ইনফেকশন বলতে কি হয়? ইউরিন জ্বালা পোড়া করে। জ্বালা পোড়া করে। হ্যাঁ আপনি কি কখনো আল্ট্রাসনোগ্রাম করিয়েছেন? হ্যাঁ, সেটাও করিয়েছি। ইউরিন কালচার করেছেন? হ্যাঁ, সেটাও করেছি। আচ্ছা, একবার না দুইবার কোনোভাবেই করিয়েছি। ভালো হচ্ছে না অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও? অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ওই জিনিসটা থেকে যাচ্ছে। সাথে সাথে আমার পায়ের তালুটা করোনা প্রচন্ড এপ্রিলে জ্বলে। হয়েছিল। আচ্ছা, এখনো সেই সমস্যাটি আছে তাই তো? জি জি কালচারে আপনার ওষুধগুলো সেনসিটিভিটি ভালো আছে তো, তাই তো? জি জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিক নেওয়ার পরেও কেন ইউটিআই পারসিস্ট করছে এটি? আচ্ছা, ওনার যে করোনাটা খুব সম্ভবত দীর্ঘমেয়াদী করোনা থাকলে আমরা হ্যাঁ। করোনাকে ট্রিট করার জন্য আমাদের কিছু ওষুধপত্র দিতে হয়, যেগুলো রোগ প্রতিরোধ মানে তার বডি ইমিউনিটি কমিয়ে দেয়, ইমিউনিটিটা কমায়। স্টেরয়েড এবং আরো কিছু ওরকম ওষুধ হয়তো উনি পড়েছে ওনার, আচ্ছা। এবং সেই কারণে হয়তো ইমিউন সাপ্রেশন আছে। তো এটাও কিছুদিন পরে মানে করোনা থেকে যে কোনো ইনফ্লুয়েঞ্জা বা এর হলে তারপরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুদিনের জন্য কমে যায়, কম এবং থাকে। তখন সেকেন্ডারি এরকম অনেক ইনফেকশন এবং আমরা কমপ্লিকেশন পাই, সেটা গ্র্যাজুয়ালি ঠিক হয়ে যাবে আশা করি। আর আর এর এক্ষেত্রে মধ্যে তো, জি, হ্যাঁ। এর মধ্যে হলে কালচার সেনসিটিভিটি অনুযায়ী কিছু ওষুধপত্র খেতে হবে, হ্যাঁ। কিছু ওষুধপত্র প্রোফাইলেকটিক্যাল খেতে পারেন একজন ওই ইউরোলজির বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক হয়তো ওনার লাগবে যদি রিকারেন্ট। সেক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের অনেক সময় চেঞ্জেস লাগতে পারে, Right, কারণ right, পার্সন টু পার্সন তো ভ্যারি করে। আপনি বলছিলেন বিভিন্ন ধরনের কোডের কথা বলছিলেন, তো সেই কোডগুলো সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, মানে এখানে একটা কোডের কথা আমরা যদি বলতে পারি, কোড স্ট্রোক আমরা বলি। কোড স্ট্রোকটা হচ্ছে যদি কোনো একটা পেশেন্ট ইসকেমিক স্ট্রোক, রক্ত জমাট বাঁধা যদি স্ট্রোক নিয়ে যদি আমাদের কাছে হাসপাতালে যদি আসে, তাহলে এবং একটা নির্দিষ্ট সময় 4 থেকে 8 ঘন্টার মধ্যে যদি আসে, তখন আমরা কিছু রক্ত 4 ঘন্টার মধ্যে আসলে একরকম, 8 ঘন্টার মধ্যে আসলে একরকম। 4 ঘন্টার মধ্যে আসলে আমরা কিছু থ্রোম্বোলাইসিস, আমরা রক্ত তরল করা কিছু ওষুধ দিয়ে তাকে ওষুধ সম্পূর্ণ দিয়ে। সুস্থ করে দেওয়া সম্ভব হয়। এবং সেরকমভাবে হার্ট অ্যাটাকের পেশেন্টও যদি আসে, তখনও আমরা এরকম কিছু ওষুধ দিয়ে আছে যেটা থ্রোম্বোলাইসিস করে আমরা ভালো করতে পারি। এবং দেখা যায় কিছু কিছু রোগী আসে হার্ট বন্ধ হয়ে বা শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আছে, সেই পেশেন্টগুলোকেও কিন্তু আমরা রেস্কিউ করার জন্য কোড ব্লু বলি, কোড ব্লু টিম আছে, তারা মানে দ্রুত যে র্যাপিডলি পেশেন্ট রেস্কিউ করে নিয়ে আসে। এবং আরও কিছু আছে কোড সেপসিস, যে কোনো একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, তার হঠাৎ করে ওভারওয়েলমিং কোনো একটা ইনফেকশন হচ্ছে, সেটাকে আমরা র্যাপিডলি ডায়াগনোস করে র্যাপিডলি ট্রিটমেন্ট নেওয়া। তো হসপিটালে কোয়ালিটি ইন্ডিকেটর দেখা যাচ্ছে যে ইন হসপিটাল যে পেশেন্টগুলো স্ট্রোকে আসে বা আমরা যদি কোড ব্লুতে আসে, এই যে হার্ট অ্যাটাক, এদের কিন্তু অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। তো এগুলো হচ্ছে হসপিটাল কোয়ালিটি ইন্ডিকেটর। এখন আমি এই কথাগুলো কেন আসছে, আপনি যখন আপনার স্বজনকে কোনো একটা হাসপাতালে ভর্তি করবেন, সে এল্ডারলি পেশেন্ট হতে পারে বা নর্মাল, আপনি একটা প্রেগনেন্ট উইমেনও যদি আপনার বাসায় আপনি ডেলিভারির জন্য ভর্তি হলো, তার যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে। এখন ওই হাসপাতালে যদি আপনার এই ইমার্জেন্সি ম্যানেজ করার যদি টিম না থাকে, তাহলে কিন্তু আপনার বিপদে পড়তে হতে পারে। কারণ পেশেন্ট যদি ধরেন আল্লাহ না করুক, যেমন একলামশিয়া একটা খুব নোন একটা ডিজিজ, খিঁচুনি যেটি খিঁচুনি। হয়। এখন ওই সময় যদি আল্লাহ না করুক আপনার কোনো পেশেন্টের যদি আমাদের গাইনি ওয়ার্ডে একলামশিয়া খিঁচুনি ডেভেলপ করে, ইন হসপিটাল যদি আপনার ট্রিটমেন্ট সিস্টেম না থাকে, তাহলে এই পেশেন্টকে আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে গেলে ট্রান্সফার কিন্তু আর এডিশনাল রিস্ক ফ্যাক্টর যোগ হবে। ইন হসপিটাল সিক হতে পারে, আপনার রোগী যে আপনি ভর্তি করেছেন ট্রিটমেন্টের মাঝে যে আরো অসুস্থ হতে পারে, একদম। অথবা অন্য হাসপাতাল, আমরা তো জানি হসপিটাল অ্যাকোয়ার্ডে অনেক ইনফেকশন আসলে হয়। তো সেটাই, এইগুলো যেন আমরা হ্যান্ডেল করতে পারে, যেন এই জন্য একটা ভালো ক্রিটিক্যাল কেয়ার টিম থাকা দরকার। এই জন্য আমরা বলি যে এই জন্য হসপিটাল কোয়ালিটি ইন্ডিকেটরের মধ্যে আছে যে বাইরের কান্ট্রিতে এখন এটা দেখে যে তারা নিজেদের রোগীকে ভর্তি করার আগে তারা এটাও খোঁজ নিয়ে নেয় এই হাসপাতালে কি ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য যথেষ্ট শক্ত টিম সব আছে কিনা, ইকুইপমেন্ট আছে কিনা, Right, টিম right, আছে কিনা। right, right. স্যার, আবারও ফিরবো, তার আগে একটা ফোন নিয়ে আসবো। জি, জি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমার নাম মঞ্জুর মোর্শেদ খান। আমার বয়স 60। আচ্ছা, আমি মিরপুর থেকে বলছি। জি দর্শক বলুন। আমার প্রবলেম হলো যে আমি একটা প্রাইভেট হাসপাতালে ফেব্রুয়ারি মাসের 15 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। কোভিড হয়েছিল আমার। আচ্ছা। ওই কোভিড হওয়ার পরে আমি ছিলাম আপনার ওই ট্রিটমেন্টে ছিলাম 3 মাস ফলো আপে ছিলাম। আচ্ছা, তারপরে হঠাৎ করে আমার দুটো পাইপ ফুলে গেছে, পা ফুলে পানি গেছে। পানি এসে গেছে। তা আমি হঠাৎ করে দেখলাম যে এত ফুল হয়ে গেল। আমি তখন আবার ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমি ট্রিটমেন্টে ছিলাম 2-3 মাস, কিন্তু আমার পাইপ ফুলে কমে নেই।
আচ্ছা, আপনার কিন্তু কি আমি ডায়াবেটিস তারপরে প্রেশার DRB আছে? হাসপাতালে কিডনি ডাক্তারকে দেখাইছি। আমি সব ধরনের পরীক্ষা আমাকে যা দিয়েছে, চেস্ট, লিভার, কিডনি যা যা আছে সবই দিয়েছে, সবই করেছি যা যা আছে, কিন্তু তারপরে ফোলা কমে না। আচ্ছা, মাঝে আপনার মাঝে কি ডায়াবেটিস ওষুধ- প্রেশার আছে sorry, দর্শক? ওষুধ খেলে কমে আর না খেলে বেড়ে যায়। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আর হাইপারটেনশন আছে? আমার প্রেশার আছে, ডায়াবেটিস নেই। আচ্ছা, কি ওষুধ খাচ্ছেন? আমার সিলবিট 10 খাচ্ছি, 2 বেলা 2টা। না, পানি কমানোর জন্য কোনো ওষুধ খাচ্ছেন? জি, হ্যাঁ খাচ্ছি। কি ওষুধ? একটু দেখতে হবে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি হয়তো পানি কমানোর জন্য কোনো ওষুধ দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে স্যার কোনো ধরনের আসলে ডায়াগনোসিসে কেন পৌঁছানো গেল না, সেটি একটি প্রশ্ন হতে পারে। দর্শকের প্রশ্নটা আমি শুনেই মনে হচ্ছিল তার একটু শ্বাসের কষ্ট এখনো জি, আছে। এখনো আছেন। হ্যাঁ, এবং তার রিসেন্ট একটা কোভিড ইনফেকশনের হিস্ট্রি History আছে। আছে। এখানে তার অনেক সময় হতে পারে কর পালমোনারি বলি আমরা, যে তার হয়তো আগে থেকে ব্যাকগ্রাউন্ড শ্বাসকষ্ট ছিল, সেখান থেকে সেটাকে আরো এক্সাজারবেট করে এটা মানে যেহেতু অ্যাঙ্কেল ইডিমা বলছে, পায়ে পানি বলেছে, জমেছে, হ্যাঁ। তো আসলে আরো কিছু মটিকুলাসলি কিছু পরীক্ষা করতে হবে, হার্টের ইকো করতে হবে, এবং সাথে আপনার রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের সাথে বোধহয় আরেকবার পরামর্শ করে দেখাটা তার দরকার। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আসলে যেহেতু কোভিডের একটি হিস্ট্রি দিয়েছেন, তো হার্টের এখানে কোনো হার্ট এবং হচ্ছে lung ফুসফুস রিলেটেড, involved আমরা যেটা both। বলি কি যে ওই কর পালমোনারি যেটা বলি যে হার্ট Heart ফেলিয়ার ডিউ টু failure লাং due to lung cause। সেটা হতে পারে তার আর কি। হ্যাঁ, এটাকে আচ্ছা, চান্স তো আইসিইউতে কিংবা আমি যদি বলি আপনাদের হসপিটালে যে আইসিইউতে কি কি সাপোর্ট বা ফ্যাসিলিটিস দেয়া সম্ভব? আচ্ছা আচ্ছা, আইসিইউতে আসলে মোদ্দা কথা আমরা 3 ধরনের ফ্যাসিলিটিস আমরা গড়ে বলি। একটা হচ্ছে ডায়াগনস্টিক কিছু ফ্যাসিলিটিস আছে, কিছু মনিটরিং এবং কিছু থেরাপিউটিক। ডায়াগনস্টিক ফ্যাসিলিটি বলতে মানে আমরা আইসিইউতে তো এমন পেশেন্ট থাকে যাদেরকে আমরা মুভ করাতে পারি না, এবং তখন থাকে ইন হাউস। আমরা এখানে যেমন আল্ট্রাসাউন্ড মেশিন ওখানে থাকে, এবং আমাদের সব ডক্টরই হ্যান্ডস অন আল্ট্রাসোনোগ্রামে দক্ষ। তারা ফার্স্ট স্ক্যান বলি, একটা ট্রমা পেশেন্ট আসলো সরাসরি চলে আসলো, আমরা তখন বলে দিতে পারি যে তার কোথায় ইমার্জেন্সি কোনো আছে কিনা, আমরা হার্টে দেখে বলতে পারি এখানে কন্ডিশন আছে, লিভার দেখে ফেলতে পারি। তো এটা একটা আল্ট্রাসোনোগ্রাম থেকে শুরু করে ইসিজি থাকে, পোর্টেবল এক্সরে থাকে, এবং এরকম আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা সবগুলো মেশিন ওখানে থাকে, যেগুলো আইসিইউতেই থাকে প্রয়োজন, যাতে পেশেন্ট বার করতে না হয়। আর কিছু মনিটরিং ডিভাইস আছে, আমরা হার্ট রেট মনিটর করি, মিনিট টু মিনিট ব্লাড প্রেশার মনিটর করি, এবং আরও কিছু মনিটরিং ডিভাইস আছে যেগুলো আমরা পালস প্রেশার ভেরিয়েশন এবং কিছু মেটিকুলাস ভেরিয়েশন থাকে, এগুলো মনিটরিং ডিভাইস থাকে। আর থেরাপির ডিভাইসের মধ্যে যেমন ধরেন আপনি যেটা কিছুক্ষণ আগে বলেন লাইফ সাপোর্ট মেশিন, শ্বাস প্রশ্বাসের যন্ত্র, ওটা থাকে, এবং আমরা ব্লাড প্রেশারের জন্য আয়োনোট্রপ সাপোর্ট এসবের জন্য কিছু পাম্প ফ্যাসিলিটিস থাকে। আমরা কিছু কিছু ওষুধ খুব গুনে গুনে দিতে হয়, খুব হিসাব করে দিতে হয়, আমরা খুব টাইটেড করে দিতে হয়, সেরকম কিছু ইনফিউশন পাম্প থাকে, সিরিঞ্জ পাম্প থাকে। এর বাইরে আরও কিছু ওষুধ, যেমন ডায়ালাইসিস মেশিন থাকে আমাদের আইসিইউতে, বিশেষ ধরনের ডায়ালিসিস মেশিন থাকে, সেটাকে আমরা স্লেড মেশিন বলি। নর্মাল ডায়ালিসিস অ্যাভেলেবেল, স্লেড, এবং আরও অ্যাডভান্স থাকে, সিআরটি থাকে, এবং লেটেস্ট আমাদের হাসপাতালে ব্লাড পিউরিফিকেশন মেশিন আছে। এবং আমরা যেটা করি সেল সেপারেটর আছে। আমরা কোনো একটা পেশেন্টের হয়তো ব্লাড ক্যান্সারের পেশেন্ট, তার একটা সেল লাইন বেড়ে যাচ্ছে, আমরা সেই সেল লাইনটাকে ডাব্লিউবিসি বাড়ছে, সেই ডাব্লিউবিসি সেল লাইনকে আমরা বের করে নিয়ে আসতে পারি। কারো ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, ব্লাডের রেড সেল বেড়ে যাচ্ছে, তাকে আমরা সেটাকে রেড সেল ফেরিসিস করতে পারি। কোনো গুলেনবারি সিনড্রোমের পেশেন্ট, তার আমরা প্লাজমা ফেরিসিস করে আমরা ট্রিটমেন্ট করতে পারি। মানে আইসিইউ ইজ এ কমপ্লেক্স এরিয়া, সেখানে ডায়াগনোসিস করা যায়, মনিটরিং করা হয়, অ্যাজ ওয়েল এজ থেরাপি দেওয়া হয়। তিনটাকে একসাথে করে আইসিইউ একটা কমপ্লেক্স তৈরি করা হয়, এবং এই ম্যান পাওয়াররা সবগুলো হ্যান্ডেল করতে পারে। দে ক্যান রিড দ্য ইসিজি, দে ক্যান ডু দ্য আল্ট্রাসোনোগ্রাম, দে ক্যান রিড দ্য সিটি অ্যান্ড চেস্ট এক্সরে, এবং তারা যদি কোনো যে ছোটোখাটো ইমার্জেন্সি হয়, নিউমোথোরাক্স বা এরকম হলে তারা নিজেরা ছোটোখাটো অপারেশন করতে পারে। তো মানে মোটামুটি ইনভেসিভ প্রসিডিউরগুলোও এখানে সম্ভব যতটুকু করা যায়। আচ্ছা, অনেকেরই একটি প্রশ্ন থাকে যে পেশেন্টকে আইসিইউতে দিয়ে দেওয়া হলো, এখন হয়তো আমি আর পেশেন্টকে দেখতে পারবো না, বা আমার পেশেন্টের কাছে যেভাবে ওয়ার্ডে তারা থাকেন সেভাবে থাকতে পারছেন না, এর পেছনে কি কারণ থাকে? আচ্ছা, মানে আসলে আইসিইউতে পেশেন্টদের সাথে স্বজনদের একটা গ্যাপ করা হয় অনেক সময়, এটা কিন্তু পেশেন্টের স্বার্থেই করা হয়। একদম। প্রথম কথা হচ্ছে, যেই পেশেন্ট আমাদের কাছে আসে, দে আর দ্য সিকেস্ট পেশেন্ট, এবং তারা অনেক টিউবস অ্যান্ড লাইন্সে থাকে, খেয়াল করে দেখবেন অনেকে থাকে, তারপর তার সেন্ট্রাল লাইনের জন্য
অনেক ব্রিচ অফ কন্টিনিউটি থাকে স্কিনে, তাদের পোর্ট অফ এন্ট্রি, পোর্ট অফ ইনফেকশন খুব বেশি থাকে। একদম। এই পেশেন্টদেরকে যদি আপনি বেশি ভিজিটার, যত ভিজিটার তত হচ্ছে ইনফেকশন। এই জন্য এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকমেন্ডেশন তাদেরকে ভিজিটার একটু কমানো। আর এর বাইরেও আর থাকে কি যে একটা আইসিইউতে এত বেশি কাজ থাকে পেশেন্টের জন্য, আসলে রাউন্ড দ্য ক্লক তারা বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসিজিওরে চলতেই থাকে। যেই পেশেন্ট থেরাপিউটিক প্রসিজিওর কমে যায় সে আসলে এইচডিইউ পরে কেবিনে চলে যায়। আইসিইউতে মোস্ট ক্রিটিক্যাল ওই সময় অনেক কাজের সময় তখন আসলে আমরা অ্যালাউ করতে পারি না রোগীর প্রাইভেসির কারণে, হয়তো তার প্রাইভেট পার্ট এক্সপোজ হচ্ছে এবং আইসিইউ থেকে পেশেন্ট ডেন্সিটি বেশি থাকে, তো পাশের বেডের পেশেন্টেরও হয়তো প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে এবং হয়তো তার পেশেন্টটা রিলেটিভলি সুস্থ, তো পাশের পেশেন্টের সেফটির জন্য আমরা অনেক সময় দিতে পারি না। এটা হচ্ছে পেশেন্টের সেফটি। আবার যেই রোগী দেখতে আসেন যেই লোক, তারও সেফটির ব্যাপার আছে। একদম। এখন দেখতে আসেন তার ভাইকে দেখার জন্য 60 ইয়ার্সের একজন রিলেটিভ, আমার যেই দর্শক ফোন করলেন তিনি একজন অ্যাট রিস্ক পেশেন্ট 60 ইয়ার্স, তিনি আসলেন। আইসিইউতে সাধারণত নটোরিয়াস ইনফেকশন প্রায় সময় থাকে, একদম। এমডিআর অর্গানিজম বলি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, সেই অর্গানিজম কমিউনিটিতে চলে যেতে পারে। কমিউনিটিতে যেন অর্থাৎ এক্ষেত্রে বোথ পেশেন্ট Yes, এবং of course, of তার course. যারা রিলেটিভস আছে দুজনেরই সেফটির জন্য এক্ষেত্রে আসলে রেস্ট্রিকশন করা হয়। তবে এইখানে একটা কথা বলি, আধুনিক চিকিৎসা কনসেপ্টের সাথে কিছু কিছু চেঞ্জ করা হচ্ছে এখন। যেমন আমাদের আইসিইউতে আমরা প্রায় সময় রোগীর লোকদেরকে, যদি রোগী পেশেন্ট ভালো থাকে এবং তার যে পারি, আমরা রোগীর লোকদের সাথে নিয়েও কিন্তু আমরা রাউন্ড দিই এবং অ্যাকচুয়ালি ওই সময় রোগীর লোকরাও কিন্তু দেখে, দে অ্যাকচুয়ালি টেক পার্ট ইন দ্য ডিসকাশন এবং তাদের কনফিডেন্স বাড়ে। এবং এটা আমরা গত 6 মাস যাবত আমরা প্র্যাকটিস করছি এবং উই আর গেটিং রেজাল্টস, এবং আমরা অনেক বেশি রোগীদের সাথে করতে, তবে সেটাই আমরা বলি যে একটা লিমিট পর্যন্ত দিতে পারি ফর দ্য সেফটি অফ দ্য পেশেন্ট, পেশেন্ট রিলেটিভ। আচ্ছা, একেবারেই শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে জানতে চাইবো, অনেকেরই এটি জিজ্ঞাসা থাকে যে আইসিইউতে খরচটা এত বেশি কেন হয়? আমি আমাদের এই আমার কথাতেই আপনি বুঝতে পেরেছেন যে আইসিইউ কমপ্লেক্সের ডায়াগনস্টিক মনিটরিং থেরাপিউটিক ডিভাইস এত উন্নত যন্ত্রপাতির, মানে হাইটেক মেশিন, উই হ্যাভ টু বাই দিস মেশিনস এবং আপনার টেকনোলজি বাই করতে এবং এটাকে মেনটেন করতে হয়, এটা একটা এক্সপেন্সিভ জিনিস। হ্যাঁ, এখন হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু এক্সপেন্সিভ, সারা ওয়ার্ল্ডেই কিন্তু মানে সাধারণ মানুষের পক্ষে আইসিইউ এফোর্ড করা সম্ভব না। তবে অর্থাৎ গভর্নমেন্ট এক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস খরচ হয়ে থাকে, যায়। জি, অনেকে স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি হেল্প করে, আমাদের এখানে করতে পারেন, এই জন্য আর কি। স্যার, আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। জি জি, ওকে, ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি শুক্রবার একই সময় এনটিভি পর্দায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।